যে ঘটনায় ঘটুক না কেন, বাংলাদেশ সরকারের একটা পুরনো অভ্যাস, যে কোনো সরকার, যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। দেখুন, যে কোনো সরকারই বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক না কেন, কোনো সরকারই শতভাগ সমর্থন নিয়ে সরকার ক্ষমতায় আসে না। আর এই অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টাতে দেশ চালাচ্ছেন, সেখানে তো আরও বিরুদ্ধ পরিবেশ রয়েছে। সুতরাং বিভিন্ন সমস্যা আসতে পারে, সেটা মোকাবেলা করার সক্ষমতা তৈরি করতে হবে। আর আপনাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। সচিবালয় বাংলাদেশ সরকারের একটা প্রাণকেন্দ্র, সেখানে আগুন লেগেছে। কাউকে দোষারোপ করার আগে খুঁজতে হবে সরকারের কী কী দুর্বলতাগুলো ছিল। দোষারোপ করাটা খুবই সহজ একটা উপায়, অন্যের কাঁধে দোষ দেওয়াটা। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে ঘটনাগুলোই ঘটুক না কেন, যারা সরকার ক্ষমতায় আছে তাদেরকেই সব ঘটনার দায়িত্ব নিতে হবে, এটাই বাস্তবতা। আর যদি কোনো সরকার ঘটনার দায়িত্ব নিতে না চায়, তবে মনে করতে হবে যে ওই সরকার দায়িত্ব নিতে অক্ষম, অথবা তাদের যথেষ্ট দুর্বলতা আছে। দেখুন, মন্ত্রণালয়ের 11টা ভবন রয়েছে। এই 11টা ভবনের অগ্নি সুরক্ষার জন্য একটা ফায়ার সার্ভিসের ইউনিট সবসময় থাকে সেখানে। 7 নম্বর ভবনের যে ফ্লোরটিতে আগুন লেগেছে, সেই আগুনের উৎপত্তি স্থল থেকে ওই ফায়ার সার্ভিসের ইউনিটটি অবস্থান করছিল মাত্র 50 গজ দূরত্বে। কিন্তু দুঃখের বিষয়, ওই সময়টাতে ফায়ার সার্ভিসের কেউ সেখানে উপস্থিত ছিল না। এটা একটা দুর্বলতা হতে পারে। দ্বিতীয়ত, 19টি ইউনিট কাজ করেছে ফায়ার সার্ভিসের, তাদের কেন 6 ঘন্টা লাগবে আগুন নেভানোর জন্য? সেই কারণটাও খুঁজে বের করতে হবে। কী কী কারণে আগুন নেভানোর প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, আগে এগুলো খুঁজে বের করুন। কারণ যে ফ্লোরগুলোতে আগুন লেগেছে সেখানে তো কোনো কেমিক্যাল ছিল না, তাহলে আগুন নেভানোটা তুলনামূলক সহজ ছিল। এখন সন্দেহের দৃষ্টিকোণ থেকে দেখলে অবশ্যই অনেক সন্দেহের বিষয় রয়েছে এখানে। কারণ 7 নম্বর ভবনের আগুন লেগেছে ভিন্ন ভিন্ন ফ্লোরে। যদি একটা ফ্লোরে আগুন লাগতো তাহলে বোঝা যেত যে সেখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রয়েছে, বা তদন্ত সাপেক্ষে আমরা বুঝতে পারতাম। কিন্তু আগুন লেগেছে 3 জায়গা থেকে, সুতরাং একটা সন্দেহ থেকেই যায়। তবে 2টি পজিটিভ ঘটনাও রয়েছে। সাংবাদিকদের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক উনি বলেছেন, উনি সন্দেহ প্রকাশ করতেছেন যে আগুনটা শর্ট সার্কিট থেকেও হতে পারে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে আমি কোনো মন্তব্য করতে চাই না, যতক্ষণ পর্যন্ত এক্সপার্টরা তদন্ত করে কারণ খুঁজে পাবে না, তার আগ মুহূর্তে আমি কাউকে দায়ী বলে মন্তব্য করব না। 2টা মন্তব্যকেই আমি পজিটিভ বলে মনে করি। তবে সরকারের পক্ষ থেকে কেউ কেউ আগাম মন্তব্য করেছে একটা রাজনৈতিক দলকে দোষারোপ করে। আমি ব্যক্তিগতভাবে আগাম মন্তব্যের পক্ষে নই। এই আগাম মন্তব্যগুলো জনমনে সন্দেহ তৈরি করে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রদান করে। আশা করি খুব সুষ্ঠুভাবে তদন্ত হবে, এবং তদন্ত যদি সুষ্ঠু হয় তাহলে অবশ্যই জনগণ সেটা মেনে নেবে। তবে তদন্ত সুষ্ঠু না হলে জনগণের মনে আবারও সন্দেহ তৈরি হবে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাতে সব উপদেষ্টায় জরুরি বৈঠকে বসেছেন। আশা করি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যেন এড়ানো যায়, সরকার সেই চিন্তাভাবনা করেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা রাখবেন। তবে এটা ঠিক, দেশের যে বর্তমান পরিস্থিতি এটা স্বাভাবিক নয়। কারণ সচিবালয়ের মতো জায়গায় যখন অগ্নিসংযোগ ঘটে, তখন ধরে নিতে হবে হয় সরকারের দুর্বলতা রয়েছে, সেটা নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে, আর একটা হতে পারে সরকারের বিরুদ্ধে যারা কাজ করতেছে তারা সরকারের থেকেও শক্তিশালী। তবে আমি প্রথম ঘটনাকেই উল্লেখ করব, এখানে সরকারের যথেষ্ট দুর্বলতা রয়েছে। সচিবালয়ের মতো জায়গা অগ্নিসংযোগ ঘটবে, সেটা সরকারের অবশ্যই দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিয়েই পরবর্তী দুর্ঘটনাগুলো যাতে না ঘটে সেটার আগাম সুরক্ষা ব্যবস্থা আরও কঠোরভাবে নিতে হবে। তবে একটা কথা বলতেই হয়, সরকারের অনেক জায়গা থেকে অভিযোগটা আসতেছে কোনো একটা রাজনৈতিক দল এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করতেছে। তবে তাদের সুরে যদি আমি কথা বলি, আপনারা যদি সচিবালয়ে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে কিভাবে সম্ভব 16 কোটি মানুষকে নিরাপত্তা দেয়া? আপনাদের দুর্বলতা আপনারা নিজেরাই প্রকাশ করবেন না। দুর্বলতা সব ব্যবস্থায় থাকতে পারে, তবে ঘটনা থেকে অবশ্যই একটা শিক্ষা নিয়ে পরবর্তী পরিকল্পনাগুলো করতে হবে, যদি আপনারা সঠিকভাবে 16 কোটি মানুষের দায়িত্ব নিতে চান। ধন্যবাদ সবাইকে।